আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইশরাক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা। এদিকে আওয়ামী লীগে যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলছেন আমির খসরু। জানাবো আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ভারত সরকারের প্রতি আক্তারের আহ্বান এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত, কেন দিচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইশরাকের সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়েছে তার সমর্থকরা। বিক্ষোভকারীরা শপথ নিয়ে টালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চায়, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই, এমন স্লোগান দেন। ইশরাকের সমর্থকরা আগে থেকে নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচির ঘোষণা করেছিলেন। এর অংশ হিসেবে সকালে নগর ভবন অবরুদ্ধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে নগর ভবন থেকে লং মার্চ শুরু হয়। এদিন সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনের সব গেট বন্ধ করে দেন। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে। ফলে কোনো সেবা প্রার্থী বা কর্মকর্তা ভবনে প্রবেশ করতে পারেনি। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। বেলা 11:30টার দিকে ডিএসসিসি ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলিস্তান মাজার, 0 পয়েন্ট, পল্টন প্রেস ক্লাব, শিক্ষা ভবন এবং বঙ্গবাজার হয়ে আবার নগর ভবনের সামনে ফিরে আসে। এতে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার হাজারো মানুষ। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গেল 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। আওয়ামী লীগের যারা জুলুম করেনি তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলছেন আমির খসরু। আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রম বাধা দেয়নি। বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে ভেতরে তাদেরকে সহযোগিতা করেছে। এমন লোককে দলে নিতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় আমির খসরু বলেন, দীর্ঘদিন পরে এভাবে সদস্য সংগ্রহ করার সুযোগ আমাদের সামনে এসেছে। এটিকে কাজে লাগাতে হবে। দেশের সবচেয়ে বড় দল বিএনপিতে যোগ দেওয়া গর্বের বিষয়। এর জন্য অনুষ্ঠান করে সবার উপস্থিতি দলের প্রত্যেকটি ইউনিট সদস্য সংগ্রহ করবে। এগুলো মেইন স্ট্রিম মিডিয়ার প্রচার করতে হবে, পাশাপাশি ফেসবুকে দিতে হবে। তিনি বলেন, সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না, যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আবার আওয়ামী লীগের কাউকে দলে নেওয়া যাবে না। তবে আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের উপর জুলুম করেনি, উল্টো ভেতরে ভেতরে আমাদের সহযোগিতা করেছে। তাদের দলে নিতে কোনো সমস্যা নেই। তবে গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ভারত সরকারের প্রতি আক্তারের আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারত সরকারের উদ্বেগ প্রকাশের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন, আমরা ভারত সরকারের কাছে আহ্বান রাখবো, বাংলাদেশে বাকশালী, ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক, গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এনসিপি যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন আক্তার হোসেন। আজ বিকেলে রাজধানীর গুলিস্তানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের যারা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেছেন, অপরাধের দায়ে বাংলাদেশে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সেই আওয়ামী লীগের পক্ষে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার দীর্ঘ সময় ধরে দেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করেনি, বরং তাদের সম্পর্ক ছিল এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগের সঙ্গে। এনসিপির এই নেতা বলেন, বাকশালী, ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক, গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান থাকবে। এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে ভারতকে। কোনো বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। আক্তার বলেন, 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করা হয়েছে। তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আইনগতভাবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। মতাদর্শিকভাবে আওয়ামী লীগের
রাজনীতিতে বাংলাদেশ থেকে বিতাড়িত করার সময় এসেছে এখন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত অনেকে মেনে নিতে পারছেন না, এমন মন্তব্য করেছেন এনসিপির এই নেতা। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছেন না, আমরা তাদের বলতে চাই, বাংলাদেশে গণহত্যাকারী বা ফ্যাসিবাদী জুলুমবাজ স্বৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদী একটি দল থেকে বাংলাদেশ মুক্ত হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো রাষ্ট্র সংবিধানে বিরাজ করছে। যদি সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে। শুধু সংবিধান সংশোধন নয়, সংবিধানের মূল কিছু ঠিক রেখে ও পারিপার্শ্বিকতার সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করা সম্ভব নয়। পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের ব্যাপারে রাষ্ট্র শতভাগ দায়িত্ব নিতে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে মনে করেন আক্তার। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই যোদ্ধা ও জুলাইয়ের শহীদদের পরিবারকে যথোপযুক্ত রাষ্ট্রীয় মর্যাদা ও সুযোগ সুবিধা দিতে হবে। জুলাই অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব ন্যায্য দাবি দেওয়া নিয়ে রাজপথে হাজির হয়েছেন, অতি দ্রুত তাদের সেসব ন্যায্য দাবি দেওয়া বাস্তবায়ন করতে হবে। মানবিক করিডোর দেওয়ার বিষয়ে যে আলোচনা এখন চলছে, তা নিয়েও কথা বলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রতিটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত, কেন দিচ্ছে? ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশের সন্দেহ ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ভারতের দিক থেকে যেটা পুশব্যাক বাংলাদেশের চোখে, সেটাই পুশিন। এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে পুশব্যাক বা পুশিন আসলে এমন একটা পদ্ধতি যেখানে ধরা পড়া ব্যক্তিদের সীমান্তে নিয়ে গিয়ে অন্য দেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়ে থাকে। এই প্রতিক্রিয়ায় কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে, কিন্তু দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চলে আসছে, যেটা আনুষ্ঠানিকভাবে কেউই স্বীকার করে না। ভারতের মানবাধিকার কর্মীরা বলছেন, ভারত থেকে এইভাবে পুশব্যাক করে দেওয়া সম্পূর্ণই আইন বহির্ভূত কাজ। তবে অপ্রাপ্তবয়স্ক বা পাচারের শিকার হওয়া নারীদের অনেক ক্ষেত্রে মানবিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে বিএসএফ এই পদ্ধতির অবশ্য আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। কাদের পুশব্যাক করা হয়েছে? শুধুমাত্র ভারতের গুজরাট এবং রাজস্থানে গত 3 সপ্তাহে 1000-এরও বেশি মানুষকে চিহ্নিত করেছেন ওই রাজ্যগুলোর পুলিশ। তাদের দাবি, এই চিহ্নিতরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন। বিবিসি বাংলা নিশ্চিত করতে পেরেছে যে সম্প্রতি সীমান্ত থেকে যাদের পুশব্যাক করা হয়েছে, তাদের মধ্যে এমন ব্যক্তিরাও ছিলেন যাদের গুজরাট থেকে আনা হয়েছে। আবার রাজস্থান থেকে যারা ধরা পড়েছেন, তাদের মধ্যে 148 জনের প্রথম দলটিকে বিশেষ বিমানে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরার আগরতলায়। গুজরাট ও রাজস্থান দুই রাজ্যের পুলিশই জানিয়েছে যে বাংলাদেশে যেসব নাগরিক পরিচয় তারা নিশ্চিত করতে পেরেছেন, তাদের সকলকেই ফেরত পাঠানো হবে। ওড়িশা সহ অন্য কয়েকটি রাজ্যের বাংলাদেশের এমন নাগরিকদের ধরা হচ্ছে যারা পুলিশের কথায় অনুপ্রবেশকারী। অবৈধ বিদেশিদের জন্য আইনে কি আছে? আইন অনুযায়ী পুলিশ কাউকে ধরলে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম আছে। এই নিয়ম বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য। সীমান্ত হত্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে ভারতের মানবাধিকার সংগঠন মাসুম। সংগঠনটির প্রধান কিরিটি রায় বলেছিলেন, বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন, তাহলে পদ্ধতি হলো তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বিদেশি আইনের 14 নম্বর ধারা অনুযায়ী মামলা হবে। মামলায় যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার সাজা হবে। সাজা শেষে আদালতের মাধ্যমেই যেই ব্যক্তি যে দেশ থেকে এসেছেন সেখানে ফেরত পাঠানো হবে। তিনি বলছিলেন, ভারতের সংবিধান অনুযায়ী ভারতীয়রা যে অধিকার পান, সেই একই অধিকার ভারতের মাটিতে থাকাকালীন বিদেশি নাগরিকরাও পাবেন। গুজরাট, রাজস্থান বা উত্তরপ্রদেশের কিছু জায়গা থেকে খবর পাচ্ছে যে এই পদ্ধতি না মেনে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। যা হচ্ছে এখন, তাতে তো আইন সংবিধান কিছুই তো মানা হচ্ছে না। সাজা হচ্ছে হওয়ার পর নিজ দেশে বিদেশিদের ফেরত পাঠানো অবশ্যই সময় সাপেক্ষ বিষয়, কিন্তু সাজা শেষ হওয়ার অনেক মাস পরেও দেশে ফেরত যেতে পারেননি। জটিল এক কূটনৈতিক পদ্ধতিতে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়, তারপরেই তাকে দেশে পাঠানো হয়। এই ধরনের বন্দিতে জেলের কথায় জান খালাস কয়েদি বলে হয়ে থাকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।